তারা তাদের সাংগঠনিক শক্তি দেখাচ্ছে এই মিটিং গুলো যেগুলো হলো, জনসভা যেগুলো হচ্ছে, এবং তারা যদি তাদের রাজনৈতিক অবস্থান সঠিক রাখে, তাহলে আমি খুব আশাবাদী যে বর্তমান সরকারের সময় ঘনিয়ে আসছে। এবং মাহমুদ ভাই, আপনি জানেন যে বিদেশিদের একটা চাপ আছে এই সরকারের উপর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তার ছোট মন্ত্রী খুবই নাখোশ। তারা নানা রকমের হুমকি ধমকি দিচ্ছেন, সাংবাদিকদেরকে বলছেন আপনারা দেশ নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তারা জেনেভা কনভেনশনের কথা বলছেন, তারা কূটনৈতিকদের আচরণ বিধি লঙ্ঘনের কথা বলছেন। তো বিদেশিদের বিষয়ে সরকারের যে অবস্থান বা সরকারের যে হুমকি ধামকি এবং বিদেশিদের যে প্রতিক্রিয়া, রাষ্ট্রদূতদের যে প্রতিক্রিয়া, কিভাবে দেখেন আপনি? রাষ্ট্রদূতরা তো এবার একেবারে খুব পরিষ্কার অবস্থান নিয়েছেন বলেই আমার ধারণা। কারণ হচ্ছে যে আপনি যার কথা বললেন যে মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, বা প্রতিমন্ত্রী, যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেন তারা কথা না বলেন, এটা বলার পরের দিনই জার্মান রাষ্ট্রদূত তিনি কমেন্ট করলেন যে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র এবং আমরা এই দেশে গণতন্ত্রের পক্ষে আমরা বলেই যাব। তাহলে তার অবস্থান তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং যেটাকে পার্টিসিপেটিভ ইলেকশন বলে, যে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা চাপ দিয়েই যাবেন, এটা খুব পরিষ্কার করে জার্মান অ্যাম্বাসেডর বলেছেন। আর আমেরিকান অ্যাম্বাসেডর যিনি এসছেন, মিস্টার হাস, পিটার হাস, তিনি তো বারে বারে একই কথা বলে যাচ্ছেন যে অবশ্যই বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, তিনটে শব্দ তিনি ব্যবহার করছেন কিন্তু তার প্রতিটি বক্তব্যে। নির্বাচন ফ্রি হতে হবে যাতে সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে দিতে পারে, ভোট দিতে পারি আমরা কোনো চাপ ছাড়া। ফেয়ার হতে হবে, নির্বাচন ফেয়ার হতে হবে, এবং 3 নম্বর ইনক্লুসিভ হতে হবে। তার মানে নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ সাপেক্ষে নির্বাচন হতে হবে। কাজে আমেরিকার পজিশন খুব পরিষ্কার। আর একটা মনে রাখতে হবে আমাদেরকে যে আমেরিকা গত বছর ডিসেম্বরের 10 তারিখে স্যাংশন দিয়েছিল বেনজির আহমেদ সহ আরো র্যাবের যিনি তখন প্রধান ছিলেন, এখন পুলিশ প্রধান, তার বিরুদ্ধে স্যাংশন আছে, র্যাবের বিরুদ্ধে স্যাংশন আছে। এবং আপনারা জানেন যে আগামী 10ই ডিসেম্বর আবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এবং শোনা যাচ্ছে যে আরো নতুন স্যাংশন আসলেও আসতে পারে আমেরিকার তরফ থেকে, যাদের ব্যাপারে তারা প্রমাণ পেয়েছে যারা হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত, তাদের উপরে আরো নতুন স্যাংশন আসতে পারে। কাজে আমার ব্যক্তিগত ধারণা যে এবার পশ্চিমা যে গণতান্ত্রিক বিশ্ব যেটাকে আমরা বলে থাকি, পশ্চিমা রাষ্ট্রগুলো সবই প্রায় গণতান্ত্রিক, তারা এবার কিন্তু শেখ হাসিনার ভুয়া নির্বাচন মেনে নেবে না। 2014 সালে এবং 2018 সালে ভুয়া নির্বাচন করে, তামাশার নির্বাচন করে শেখ হাসিনা পার পেয়ে গেছিলেন, যেহেতু তখন জিওপলিটিক্সটা ডিফারেন্ট ছিল, মানে ভূ রাজনীতিটা অন্যরকম ছিল তখন। আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। কিন্তু সেই ভূ রাজনীতির পরিবর্তন হয়েছে, কিন্তু সেই ভূ রাজনীতি পরিবর্তন হওয়ার কারণেই আমি আশাবাদী যে এবার পশ্চিমা বিশ্ব এই ধরনের কোনো ভুয়া নির্বাচন মেনে নেবে না। এবং এই ধরনের ভুয়া নির্বাচনের যদি প্রচেষ্টা শেখ হাসিনা করে, তাহলে আমার ধারণা যে এতদিন তো আমরা দেখেছি যে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন আসছে, এখন কিন্তু গণতন্ত্র হরণের জন্য স্যাংশন আসবে। আমি আশাবাদী এই ব্যাপারে যে গণতন্ত্র হরণ করবার জন্য স্যাংশন আসবে। এবং আজকে যে ব্যবসায়ীরা বিদ্যুতের জন্য বা গ্যাসের জন্য হইচই করছিলেন, তাদের আর একটা মনে রাখা উচিত যে বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে এবং শেখ হাসিনা আবারও যদি এই ধরনের একটা ভুয়া নির্বাচন করার পায়তারা করেন, তাহলে এমনও হতে পারে যে পশ্চিমা রাষ্ট্র থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে। তাহলে বাণিজ্য নিষেধাজ্ঞা আসলে এই ব্যবসায়ীরা কি করবেন? কারণ বাংলাদেশের যে এক্সপোর্ট, তার 90% কিন্তু যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কোনো কারণে যদি বাণিজ্য নিষেধাজ্ঞা আসে, তাহলে বাংলাদেশের একটি ইন্ডাস্ট্রিও টিকে থাকার মতো অবস্থায় থাকবে না। বাংলাদেশের প্রতিটি ইন্ডাস্ট্রি ধসে পড়বে। এবং বাংলাদেশে যারা চাকরি করেন, আজকে গার্মেন্টস সেক্টরে আপনারা জানেন প্রায় 50 লাখ শ্রমিক গার্মেন্ট সেক্টরে চাকরি করেন, নারী এবং পুরুষ। নারীর সংখ্যাই বেশি, তারা চাকরি করেন গার্মেন্ট সেক্টরে। এবং অন্যান্য ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আরো যে সমস্ত লাখ লাখ শ্রমিক চাকরি করেন, তাদের প্রত্যেকের চাকরি কিন্তু হুমকির মুখে পড়বে। আমরা এতদিন কি বলতাম যে ইউএন যদি স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন আর শান্তি মিশনে যেতে পারবে না। এখন কিন্তু তার সাথে আর একটা দুশ্চিন্তা এখনই করা উচিত বাংলাদেশের জনগণের, যদি বাণিজ্য স্যাংশন আসে
তাহলে বাংলাদেশের ইকোনমি কিন্তু কমপ্লিটলি কোলাপস করে যাবে। কাজেই একমাত্র এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় যে বর্তমানে যে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার আছে, অগণতান্ত্রিক সরকার চেপে বসে আছে, তার পরিবর্তনই পারে বাংলাদেশকে এই সর্বনাশ থেকে বাঁচাতে। এবং পরবর্তী যে সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে, সেই সরকার গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র যদি পরিচালনা করে, তাহলে বাংলাদেশের যে ক্ষতি 14 বছরে হয়েছে, যে সর্বনাশ 14 বছরে হয়েছে, তার থেকে হয়তো আমরা উত্তরণের চেষ্টা করতে পারি। এবং মহোদয়, আপনি যদি বলছিলেন যে স্যাংশন নিষেধাজ্ঞা বা বাণিজ্য নিষেধাজ্ঞা, প্রথম যে নিষেধাজ্ঞা, যে স্যাংশনটা আসলো, সেটি আসলে সরকার ভালোভাবে ডিল করতে পারে নাই। এটি নিয়ে ঠাট্টা মশকরা করেছে, এটিকে উড়িয়ে দিয়েছে। তারা যা বলেছে তার উল্টো কাজ করেছে। তারা এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এক ধরনের গেম খেলার চেষ্টা করেছে, এক ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করেছে, অ্যাটিটিউড। তো এই পদ্ধতি ভালো হবে না নিশ্চয়ই, এবং এখন পর্যন্ত যেভাবে চলছে সেভাবে আসলে দেশের জন্য মঙ্গলজনক কিছু আসবে বলে আমাদেরও মনে হচ্ছে না। আমি একটা কথা এই প্রসঙ্গে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই স্যাংশন দেওয়ার পরে আপনারা খেয়াল করেছেন যে প্রধানমন্ত্রীর পুত্র যে আপনাদের দেশেই আছে, আমেরিকাতেই থাকে, এবং আমেরিকাতে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে সে বসবাস করে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করার সুবাদে সে তার যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা সে কিন্তু আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে। আপনি স্যাংশনের পরে যদি তার টুইট গুলো যদি দেখেন, কিংবা তার ফেসবুকের যদি স্ট্যাটাস গুলো আপনি দেখেন, সবগুলো স্ট্যাটাস ছিল আমেরিকা সরকারের বিরুদ্ধে, আমেরিকার গণতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে। এবং বাংলাদেশে যারা মানবাধিকার কর্মী যারা আছেন, তাদের চরিত্র হনন করার জন্য তিনি সব স্যাংশন, তিনি স্ট্যাটাস গুলো দিয়েছেন। কাজে এই দিকেও আপনাদের একটু নজর রাখা উচিত, এবং আমি মনে করি মার্কিন সরকারেরও এদিকে নজর রাখা উচিত যে বাংলাদেশে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ছেলে গণতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, এবং গণতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করার সুবিধা গ্রহণ করে সে মার্কিন সিস্টেমের বিরুদ্ধে বিষোদ্গার করে, কন্টিনিউয়াসলি বিষোদ্গার করে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা হচ্ছে বিউটি, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, মত প্রকাশের স্বাধীনতা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি অযৌক্তিক কোনো বক্তব্য আসে, যেগুলো আমরা দেখলাম বিভিন্ন তথ্যপাত্র ছাড়া, মন গড়া তথ্যপাত্র দিয়ে বেশ কিছু টুইট বা বেশ কিছু বক্তব্য আমরা দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নলেজে তো সবই থাকে, ওরা তো কুইক রেসপন্স করে না, বাট তারা নিশ্চয়ই, হ্যাঁ, আপনার সাথে একমত, কুইক রেসপন্স করে না। এবং তার বক্তব্যের মধ্যে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসছে তাই নয়, তার বক্তব্যে কিন্তু ফ্যাসিবাদের সাপোর্টে সে বক্তব্য দিচ্ছে, এবং সে গুম খুনের পক্ষে বক্তব্য দিচ্ছে। আমার ধারণা দিস আর ক্রিমিনাল অফেন্স। আপনি গুম খুনকে সাপোর্ট করছেন, আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে সাপোর্ট করছেন। কাজেই তার যতগুলো বক্তব্য সে দিয়েছে, যতগুলো টুইট দিয়েছে, সবই কিন্তু মানবাধিকার এবং গণতন্ত্রের বিরুদ্ধে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে চালাচ্ছে। কাজে তারা এখন ভয় পাচ্ছে যে যাদেরকে দিয়ে এই জুলুমগুলো তারা এতদিন করত, তারা আর শেখ হাসিনার নির্দেশ মানবে কিনা, এটা নিয়ে শেখ হাসিনার মনে একটা সন্দেহের উদ্রেক হচ্ছে। এই কারণেই শেখ হাসিনা নতুন নতুন মানুষদের নিয়ে আসছে, যাদের উপরে মনে করছে শেখ হাসিনা যে এরা হয়তো তাকে সমর্থন দেবে যখন অবস্থা আরো খারাপ হয়ে আসবে। তবে একটা কথা আছে জানেন তো, ডুবন্ত জাহাজ থেকে ইঁদুররা লাফিয়ে পড়ে, এরকম একটা প্রবচন আছে। যখন জাহাজ ডুবে যায়, সেখান থেকে ইঁদুরেরা নাকি লাফ দিয়ে পড়ে। তো শেখ হাসিনার জাহাজ এখন ডুবতে শুরু করেছে, এখান থেকে অনেক ইঁদুর লাফ দিয়ে উঠবে। আজকে যে সমস্ত ব্যবসায়ীরা জ্বালানি উপদেষ্টাকে বিভিন্ন প্রশ্ন করেছে, তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত গভীর সম্পর্ক। যেমন ধরুন, এখন যিনি এফবিসিসিআই প্রেসিডেন্ট, তিনি তো আওয়ামী লীগের একনিষ্ঠ লোক, তার নাম বোধহয় জসিম, জসিম, তিনি তো আওয়ামী লীগের লোক। তারপরে আরো যে সমস্ত নেতারা আছেন, বিজেপির নেতা বলেন, কিংবা আপনার নিটিকের নেতা বলেন, নিটিকের নেতাটা বোধহয় শামীম ওসমানের ভাই ছিল, তো তারা তো সব আওয়ামী লীগের লোক। গত 14 বছরে তারা এই প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের বাইরে কাউকে ঢুকতে দেয়নি, তারা নিজেরা দখল করে ফেলেছে। এখন কিন্তু নিজেরা মারামারি শুরু হয়েছে,
নিজেদের মধ্যে তাদের তর্ক শুরু হয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে জাহাজ ডুবতে শুরু করেছে। এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমার মনে হয় না শেখ হাসিনার পক্ষে এই সরকার আর টিকিয়ে রাখা সম্ভব, অন্য কোনো কারণে না হলেও অর্থনীতির যে অবস্থা বাংলাদেশে। আপনি জনগণের দেখুন না, জনগণের তো দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ মধ্যবিত্ত কোনোভাবে জীবন ধারণ করে আছে। আমি একটা বিষয় যোগ করি, প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি এটা পুরোপুরি জবাব আমার জানা নেই, কারণ প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলা মানে তো আপনি কনফিডেন্স শেষ করে দিচ্ছেন, তো সেটা কি উনি বুঝে বলছেন? সর্বোচ্চ জায়গা থেকে তো আপনি কনফিডেন্স ডেভেলপ করবেন, মানুষকে সাহস, কিন্তু তিনি তো ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, কনফিডেন্স ভেঙে দিচ্ছেন তিনি। তো এটা বলার একটা কারণ হতে পারে তিনি আগে থেকে, মানে অর্থনীতি যেহেতু ভেঙে পড়ছে, তিনি আগের থেকে, যে একটা কথা আছে না অ্যালিবাই, তিনি আগের থেকে অ্যালিবাই তৈরি করছেন, যে যাতে করে তখন মানুষ কিছু না বলে যে আমি তো আগেই বলেছিলাম যে অর্থনীতি খারাপ অবস্থায় আসবে, এই কারণেই উনি বলতে শুরু করেছেন। আপনাকে আমি এটা বলার পাশে আমি একটা শুধু এক্সাম্পল দেই আপনাদেরকে, এটা গুরুত্বপূর্ণ, জনগণের বোঝা দরকার। আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট রেট এই সরকার কমিয়ে একেবারে কমিয়ে ফেলেছে। আপনি যদি আজকে এফডিআর করেন, আপনি 6 থেকে 7% মাত্র ইন্টারেস্ট রেট পান আপনি বাংলাদেশে। অথচ বাংলাদেশে এই মুহূর্তে সরকারি হিসেবে ইনফ্লেশন হচ্ছে 9.2%, আর প্রকৃতপক্ষে ইনফ্লেশন হচ্ছে 20%। বাংলাদেশে এখন ইনফ্লেশন 15 থেকে 20%। তার মানে আপনি ব্যাংকে যে টাকাটা রেখেছেন, ওই টাকা রেখে আপনি 7% মাত্র আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু সেখান থেকে আবার সরকার কর কেটে নেয়, আপনি জানেন, ট্যাক্স কেটে নেয়। তারপরে ব্যাংকের বিভিন্ন লেভি আছে, তো ওই সমস্ত লেভি কেটে নেয়, এগুলো কেটে কুটে আপনি 5% টাকা পাবেন। অথচ প্রতি বছর এখন টাকার মান কমছে। আপনি যে টাকা রেখেছেন ব্যাংকে, যদি 100 টাকা রেখে থাকেন, 1 বছর পরে এই টাকার মান 80 টাকা হয়ে যাচ্ছে। তার মানে আপনি পাচ্ছেন 5 টাকা, কিন্তু আপনি লুজ করছেন 20 টাকা। অর্থাৎ প্রতি বছর 15 টাকা হারে আপনার টাকা মান কমে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, তো 5 বছরের মধ্যে আপনার এই টাকার কোনো মূল্যই থাকবে না। তো বাংলাদেশকে এই যে ইন্টারেস্টটা কমানো হয়েছে, এই ইন্টারেস্ট কেন কমানো হয়েছে? কমানো হয়েছে আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীদের লুটপাটের জন্য, যাতে তারা ব্যাংক থেকে কম সুদে সমস্ত জনগণের টাকা নিয়ে নিতে পারে। এই টাকাগুলো লুটপাট করেছে আওয়ামী ব্যবসায়ীরা। কাজে এই বিষয়গুলো জনগণকে বুঝতে হবে যে এখন যে সরকার ক্ষমতায় আছে, এই পুরো দেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে গোপালগঞ্জের শেখ পরিবার। আমি পরিষ্কার করে বলছি, এই পুরো সম্পদ লুটে পুটে খাচ্ছে গোপালগঞ্জের শেখ পরিবার। তার সঙ্গে যোগ দিয়েছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা যারা গুম খুনের সাথে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত, তারা একটা অংশ পাচ্ছে। আর পাচ্ছে বেসরকারি আমলারা, এই সেক্রেটারি, এইসব লোকজন, আর সেনাবাহিনীর একটা গ্রুপ, এরা এবং আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, এরা মিলে বাংলাদেশে 17 কোটি জনগণের সকল সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। এটা যদি জনগণ বুঝতে পেরে থাকেন, তাহলে জনগণের উচিত হবে এই গোষ্ঠীর বিরুদ্ধে সর্বতভাবে আন্দোলনে চলে আসা। আমি তো মনে করি এখনই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন বিভিন্নভাবে শুরু করতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে সর্বত্র। তো এই কারণেই বাংলাদেশের যে আজকে যে অধপতন হয়েছে, এটা এই 14 বছরের অপশাসনের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এখন যার যতটুকু ক্ষমতা আছে, প্রত্যেকের এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত। এবং আমি একটা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সর্বতভাবে এই সরকারের বিরুদ্ধে আমাদের অসহযোগ আন্দোলন শুরু করা উচিত। সম্পূর্ণভাবে অসহযোগ করতে হবে। যেমন ধরুন, আমরা যারা বিদেশে আছি, যারা আমাদের আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠায়, দেশে তো টাকা পাঠাতে হয়, তাদের উচিত হবে যে সরকারি মাধ্যমে টাকা না পাঠিয়ে প্যারালাল যে বেসরকারি মাধ্যম আছে সেখানে টাকা পাঠানো। কারণ আমরা যে টাকা পাঠাচ্ছি বিদেশ থেকে, যে রেমিটেন্সের টাকা যাচ্ছে, এই টাকা দিয়েই কিন্তু এই সরকার লুটপাট করে নিয়ে যাচ্ছে। কাজে আমাদের সর্বতভাবে যদি আমরা অসহযোগ শুরু করতে পারি, জনগণ তো বাংলাদেশের রাস্তায় নেমে গেছে, বিদেশে আমরা যারা আছি আমাদেরও উচিত হবে আমাদের মতো করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যাওয়া। এবং আমি আশা করতে চাই
যে এই সরকার যেন যত দ্রুত সম্ভব এই সরকার যেন ক্ষমতা থেকে বিদায় নেয়। সম্ভব হলে আল্লাহ যদি আমাদের প্রতি রহমত করেন এই জাতির উপরে, তাহলে এই বছরের মধ্যেই যেন এই সরকারের পতন ঘটে। না হলে বাংলাদেশ যে রসাতলে যাচ্ছে, পরবর্তী যে সরকার আসবে তার পক্ষে বাংলাদেশকে আবার ঠিক পথে নিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। মোহাম্মদ ভাই, আপনি সাম্প্রতিক সময় দেখেছেন যে নির্বাচন কমিশনে 61 জন ডিসিএসপি যে অডাসিটি দেখিয়েছেন নির্বাচন কমিশনারের প্রতি, তারপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে। মানে সাংবিধানিক ভাবে শপথ নেওয়া একজন নির্বাচন কমিশনার একজন সাবেক সিনিয়র সচিবের সাথে প্রশাসনের 3-4 লেয়ারের এখন যারা মানে আছেন ডিসিএসপি, তারা যে আচরণ করেছেন, সামনের নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের যৌক্তিকতা এই ঘটনাতেই প্রমাণিত হয়ে গেছে, এটা অনেকেই বলছেন এবং আমরা যারা পর্যবেক্ষণ করছি আমাদের তাই মনে হচ্ছে। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশন ইতিমধ্যে গাইবান্ধায় একটি নির্বাচন বাতিল করেছে, তারা স্থগিত করেছে। তো সব মিলিয়ে গেমটা কোন দিকে যাচ্ছে? নির্বাচন কমিশনের গেমটা কি? তারা কিন্তু হয়েও কিন্তু তারা চুপচাপ। নির্বাচন কমিশন কার তৈরি? শেখ হাসিনার তৈরি। নির্বাচন কমিশনের লোকগুলো কার? শেখ হাসিনার লোক, তারই বাছাই করা লোকজন দিয়ে নির্বাচন কমিশন করা হয়েছে। এবং নির্বাচন কমিশন যে ভালো ভালো কথাগুলো বলছে সেটা হচ্ছে এক ধরনের জালিয়াতি। এই কারণে বলছি আমি যে তারা চাচ্ছে যে কোনো প্রকারে যেন বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসা যায়। কারণ একটা জিনিস নির্বাচন কমিশন এবং শেখ হাসিনা এবার বুঝতে পারছেন খুব পরিষ্কার ভাবে, যে 2014 সালে যে ভোটারবিহীন একদলীয় নির্বাচন হয়েছিল এবং 2018 সালে যে মধ্যরাতের নির্বাচন হয়েছিল, এই দুই ধরনের নির্বাচন উনি এবার করতে পারবেন না। এবার ওই নির্বাচন উনি যদি করতে যান তাহলে যে পরিমাণ যে প্রতিক্রিয়া হবে আন্তর্জাতিক অঙ্গনে, সেই প্রতিক্রিয়ায় তার খুব করুণ পরিণতি হবে শেখ হাসিনা। আমার যেটা মনে হয় এটা তিনি বুঝতে পারছেন যে এটা করা সম্ভব নয়। তাহলে ওনাকে টিকে থাকতে হলে কি করতে হবে? যে আবারও কোন রকম ভাওতা দিয়ে 2018 সালের মতো বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসতে হবে, এই চেষ্টা ওনাকে করতে হবে। তো সেই চেষ্টার অংশ হিসেবে আপনি গাইবান্ধায় যে ঘটনা দেখেছেন ওটা ওই চেষ্টার অংশ। নির্বাচন কমিশন বোঝাতে চাচ্ছে যে তারা গাইবান্ধায় তারা অ্যাকশন নিয়েছে, কিন্তু প্রকৃত অবস্থাটা কি? প্রকৃত অবস্থা প্রমাণিত হয়ে গেছে কিন্তু আপনি যে মিটিং এর কথা বললেন ওই মিটিং এর মাধ্যমে। ওই মিটিং এ আমলারা এবং এসপি আর ডিসিরা তারা ইলেকশন কমিশনারকে বসিয়ে দিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, একজন ইলেকশন কমিশনারের বক্তব্যের মাঝখানে বসিয়ে দিয়েছে তাকে যে আপনার বক্তব্য আমরা শুনবো না। তো এই অডাসিটিটা হলো কি করে? এই ধরনের ইনসাবঅর্ডিনেশন কিভাবে হতে পারে? হয়েছে এই জন্যই যে ওই আমলারা জানে, ওই ডিসিএসপিরা জানে যে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তারাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে এবং ভবিষ্যতে তারাই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। কাজেই ইলেকশন কমিশন এখানে ওই যে বলে না নখদন্তহীন একটা প্রতিষ্ঠান, যার কাজ হচ্ছে প্রত্যেকবার একটা করে ভুয়া নির্বাচন করা। আপনি খেয়াল করুন, কয়দিন আগে দেখলাম আমি এই নির্বাচন কমিশন পুরনো সব নির্বাচন কমিশনারদের সাথে বসে মিটিং করেছে। সেই নির্বাচন কমিশনে যারা এসেছিল তারা প্রত্যেকে কিন্তু বাংলাদেশকে গণতন্ত্র হত্যার জন্য দায়ী। কে এসেছিল ওই মিটিং এ? আপনি দেখেছেন বোধহয় নুরুল হুদা এসেছিল। নুরুল হুদা মানে আগের নির্বাচন কমিশনার। এবং আরেকজন এসেছিল এর আগে যে আরেক হুদা যে নির্বাচন কমিশনার ছিল, তার নামটা আমি ভুলে গেছি, 2014 সালে যিনি নির্বাচন কমিশনার ছিল, রকিবুল হুদা বোধহয় তার নাম, রকিব বোধহয়, রকিব আসছে। তো উনি ধ্বংস করেছিলেন বাংলাদেশকে 2014 সালে। এবং ওখানে অন্যান্য নির্বাচন কমিশনের মধ্যে একজন আজকাল তিনি সুশীল হয়েছেন, কিন্তু 2008 সালে বিএনপিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিল একাগারে সরকার, সেই ষড়যন্ত্রের সাথে ওই নির্বাচন কমিশন জড়িত ছিল। আমি ব্রিগেডিয়ার শাখাওয়াতের কথা বলছি, যিনি প্রায়ই আজকাল অনুষ্ঠানে আসেন, আপনার অনুষ্ঠানে এসছেন। কিন্তু তারা মিলেই কিন্তু শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় নিয়ে এসেছিল। তো এই নির্বাচন কমিশনাররা আবার মিটিং করছে। আর আমি যেটা বলতে চাই জনগণের উদ্দেশ্যে এবং বিরোধী দলের উদ্দেশ্যে, সেটা হলো এই নির্বাচন কমিশনারকে কোনো পাত্তা দেওয়ারই কোনো প্রয়োজন নাই। এরা হাসিনার যে কনস্পিরেসি
সেই কনস্পিরেসির একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন। বিএনপি খুব সঠিক রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে। এইবার তারা পরিষ্কার বলে দিয়েছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হবে, একটা নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে, এবং সেই সরকার যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করবে তার অধীনে বিএনপি নির্বাচনে যাবে। এটাই হচ্ছে বিএনপির এখন পাবলিক স্টেটমেন্ট। এবং এই পজিশনে যদি বিএনপি সঠিক থাকে তাহলে আমি মনে করি যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। বিএনপি যেভাবে তারা তাদের সাংগঠনিক শক্তি দেখাচ্ছে, এই মিটিং গুলো যেগুলো হলো, জনসভা যেগুলো হচ্ছে, এবং তারা যদি তাদের রাজনৈতিক অবস্থান সঠিক রাখে তাহলে আমি খুব আশাবাদী যে বর্তমান সরকারের সময় ঘনিয়ে আসছে। এবং মোহাম্মদ ভাই, আপনি জানেন যে বিদেশিদের একটা চাপ আছে এই সরকারের উপর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তার ছোট মন্ত্রী খুবই নাখোশ। তারা নানা রকমের হুমকি ধমকি দিচ্ছেন, সাংবাদিকদেরকে বলছেন আপনারা দেশ নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তারা জেনেভা কনভেনশনের কথা বলছেন, তারা কূটনৈতিকদের আচরণ বিধি লঙ্ঘনের কথা বলছেন। তো বিদেশিদের বিষয়ে সরকারের যে অবস্থান বা সরকারের যে হুমকি ধামকি এবং বিদেশিদের যে প্রতিক্রিয়া, রাষ্ট্রদূতদের যে প্রতিক্রিয়া, কিভাবে দেখেন আপনি? রাষ্ট্রদূতরা তো এবার একেবারেই খুব পরিষ্কার অবস্থান নিয়েছেন বলেই আমার ধারণা। কারণ হচ্ছে যে আপনি যার কথা বললেন যে মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, বা প্রতিমন্ত্রী, যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেন তারা কথা না বলেন। এটা বলার পরের দিনই জার্মান রাষ্ট্রদূত তিনি কমেন্ট করলেন যে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র এবং আমরা এই দেশে গণতন্ত্রের পক্ষে আমরা বলেই যাব। তাহলে তার অবস্থান তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং যেটাকে পার্টিসিপেটিভ ইলেকশন বলে, যে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা চাপ দিয়েই যাবেন। এটা খুব পরিষ্কার করে জার্মান অ্যাম্বাসেডর বলেছেন। আর আমেরিকান অ্যাম্বাসেডর যিনি এসছেন, মিস্টার হাস, পিটার হাস, তিনি তো বারে বারে একই কথা বলে যাচ্ছেন যে অবশ্যই বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, তিনটে শব্দ তিনি ব্যবহার করছেন কিন্তু তার প্রতিটি বক্তব্যে। নির্বাচন ফ্রি হতে হবে যাতে সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে দিতে পারে, ভোট দিতে পারি আমরা কোনো চাপ ছাড়া। ফেয়ার হতে হবে, নির্বাচন ফেয়ার হতে হবে, এবং 3 নম্বর ইনক্লুসিভ হতে হবে। তার মানে নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ সাপেক্ষে নির্বাচন হতে হবে। কাজে আমেরিকার পজিশন খুব পরিষ্কার। আর একটা মনে রাখতে হবে আমাদেরকে যে আমেরিকা গত বছর ডিসেম্বরের 10 তারিখে স্যাংশন দিয়েছিল বেনজির আহমেদ সহ আরো র্যাবের যিনি তখন প্রধান ছিলেন, এখন পুলিশ প্রধান, তার বিরুদ্ধে স্যাংশন আছে, র্যাবের বিরুদ্ধে স্যাংশন আছে। এবং আপনারা জানেন যে আগামী 10ই ডিসেম্বর আবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এবং শোনা যাচ্ছে যে আরো নতুন স্যাংশন আসলেও আসতে পারে আমেরিকার তরফ থেকে, যাদের ব্যাপারে তারা প্রমাণ পেয়েছে যারা হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত, তাদের উপরে আরো নতুন স্যাংশন আসতে পারে। কাজে আমার ব্যক্তিগত ধারণা যে এবার পশ্চিমা যে গণতান্ত্রিক বিশ্ব যেটাকে আমরা বলে থাকি, পশ্চিমা রাষ্ট্রগুলো সবই প্রায় গণতান্ত্রিক, তারা এবার কিন্তু শেখ হাসিনার ভুয়া নির্বাচন মেনে নেবে না। 2014 সালে এবং 2018 সালে ভুয়া নির্বাচন করে, তামাশার নির্বাচন করে শেখ হাসিনা পার পেয়ে গেছিলেন, যেহেতু তখন জিওপলিটিক্সটা ডিফারেন্ট ছিল, মানে ভূ রাজনীতিটা অন্যরকম ছিল তখন। আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। কিন্তু সেই ভূ রাজনীতির পরিবর্তন হয়েছে। কিন্তু সেই ভূ রাজনীতি পরিবর্তন হওয়ার কারণেই আমি আশাবাদী যে এবার পশ্চিমা বিশ্ব এই ধরনের কোনো ভুয়া নির্বাচন মেনে নেবে না। এবং এই ধরনের ভুয়া নির্বাচনের যদি প্রচেষ্টা শেখ হাসিনা করে, তাহলে আমার ধারণা যে এতদিন তো আমরা দেখেছি যে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন আসছে, এখন কিন্তু গণতন্ত্র হরণের জন্য স্যাংশন আসবে। আমি আশাবাদী এই ব্যাপারে যে গণতন্ত্র হরণ করবার জন্য স্যাংশন আসবে। এবং আজকে যে ব্যবসায়ীরা বিদ্যুতের জন্য বা গ্যাসের জন্য হইচই করছিলেন, তাদের আর একটা মনে রাখা উচিত যে বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকে এবং শেখ হাসিনা আবারও যদি এই ধরনের একটা ভুয়া নির্বাচন করার পায়তারা করেন, তাহলে এমনও হতে পারে যে পশ্চিমা রাষ্ট্র থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে। তাহলে বাণিজ্য নিষেধাজ্ঞা আসলে এই ব্যবসায়ীরা কি করবেন? কারণ বাংলাদেশের যে এক্সপোর্ট, তার 90% কিন্তু যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে।
সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কোনো কারণে যদি বাণিজ্য নিষেধাজ্ঞা আসে, তাহলে বাংলাদেশের একটি ইন্ডাস্ট্রিও টিকে থাকার মতো অবস্থায় থাকবে না। বাংলাদেশের প্রতিটি ইন্ডাস্ট্রি ধসে পড়বে এবং বাংলাদেশে যারা চাকরি করেন, আজকে গার্মেন্টস সেক্টরে আপনারা জানেন প্রায় 50 লাখ শ্রমিক গার্মেন্টস সেক্টরে চাকরি করেন, নারী এবং পুরুষ। নারীর সংখ্যাই বেশি, তারা চাকরি করেন গার্মেন্টস সেক্টরে। এবং অন্যান্য ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আরো যে সমস্ত লাখ লাখ শ্রমিক চাকরি করেন, তাদের প্রত্যেকের চাকরি কিন্তু হুমকির মুখে পড়বে। আমরা এতদিন কি বলতাম যে ইউএন যদি স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন আর শান্তি মিশনে যেতে পারবে না। এখন কিন্তু তার সাথে আর একটা দুশ্চিন্তা এখনই করা উচিত বাংলাদেশের জনগণের, যদি বাণিজ্য স্যাংশন আসে, তাহলে বাংলাদেশের ইকোনমি কিন্তু কমপ্লিটলি কোলাপস করে যাবে। কাজেই একমাত্র এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় যে বর্তমানে যে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার আছে, অগণতান্ত্রিক সরকার চেপে বসে আছে, তার পরিবর্তনই পারে বাংলাদেশকে এই সর্বনাশ থেকে বাঁচাতে। এবং পরবর্তী যে সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে, সেই সরকার গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র যদি পরিচালনা করে, তাহলে বাংলাদেশের যে ক্ষতি 14 বছরে হয়েছে, যে সর্বনাশ 14 বছরে হয়েছে, তার থেকে হয়তো আমরা উত্তরণের চেষ্টা করতে পারি। এবং মহোদয়, আপনি যদি বলছিলেন যে স্যাংশন নিষেধাজ্ঞা বা বাণিজ্য নিষেধাজ্ঞা, প্রথম যে নিষেধাজ্ঞা, যে স্যাংশনটা আসলো, সেটি আসলে সরকার ভালোভাবে ডিল করতে পারে নাই। এটি নিয়ে ঠাট্টা মশকরা করেছে, এটিকে উড়িয়ে দিয়েছে। তারা যা বলেছে তার উল্টো কাজ করেছে। তারা এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এক ধরনের গেম খেলার চেষ্টা করেছে, এক ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করেছে, অ্যাটিটিউড। তো এই পরিণতি ভালো হবে না নিশ্চয়ই। এবং এখন পর্যন্ত যেভাবে চলছে, সেভাবে আসলে দেশের জন্য মঙ্গলজনক কিছু আসবে বলে আমাদেরও মনে হচ্ছে না। আমি একটা কথা এই প্রসঙ্গে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই স্যাংশন দেওয়ার পরে আপনারা খেয়াল করেছেন যে প্রধানমন্ত্রীর পুত্র যে আপনাদের দেশেই আছে, আমেরিকাতেই থাকে, এবং আমেরিকাতে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে সে বসবাস করে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করার সুবাদে সে তার যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা সে কিন্তু আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে। আপনি স্যাংশনের পরে যদি তার টুইট গুলো যদি দেখেন, কিংবা তার ফেসবুকের যদি স্ট্যাটাস গুলো আপনি দেখেন, সবগুলো স্ট্যাটাস ছিল আমেরিকার সরকারের বিরুদ্ধে, আমেরিকার গণতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে। এবং বাংলাদেশে যারা মানবাধিকার কর্মী যারা আছেন, তাদের চরিত্র হনন করার জন্য তিনি সব স্যাংশন, তিনি স্ট্যাটাস গুলো দিয়েছেন। কাজে এই দিকেও আপনাদের একটু নজর রাখা উচিত, এবং আমি মনে করি মার্কিন সরকারেরও এদিকে নজর রাখা উচিত যে বাংলাদেশে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ছেলে গণতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, এবং গণতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করার সুবিধা গ্রহণ করে সে মার্কিন সিস্টেমের বিরুদ্ধে বিষোদ্গার করে, কন্টিনিউয়াসলি বিষোদ্গার করে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা হচ্ছে বিউটি, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, মত প্রকাশের স্বাধীনতা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি অযৌক্তিক কোনো বক্তব্য আসে, যেগুলো আমরা দেখলাম বিভিন্ন তথ্যপাত্র ছাড়া, মঙ্গলা তথ্যপাত্র দিয়ে বেশ কিছু টুইট বা বেশ কিছু বক্তব্য আমরা দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নলেজে তো সবই থাকে, ওরা তো কুইক রেসপন্স করে না, বাট তারা নিশ্চয়ই, হ্যাঁ, আপনার সাথে একমত, কুইক রেসপন্স করে না। এবং তার বক্তব্যের মধ্যে শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসছে তাই নয়, তার বক্তব্যে কিন্তু ফ্যাসিবাদের সাপোর্টে সে বক্তব্য দিচ্ছে, এবং সে গুম খুনের পক্ষে বক্তব্য দিচ্ছে। আমার ধারণা দিজ আর ক্রিমিনাল অফেন্স। আপনি গুম খুনকে সাপোর্ট করছেন, আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে সাপোর্ট করছেন। কাজেই তার যতগুলো বক্তব্য সে দিয়েছে, যতগুলো টুইট দিয়েছে, সবই কিন্তু মানবাধিকার এবং গণতন্ত্রের বিরুদ্ধে। মানে আমাদের মার্কিন মানবাধিকার রিপোর্ট, স্টেট ডিপার্টমেন্টের যে মানবাধিকার রিপোর্ট বা যা কিছু, উনি এটাকে কাউন্টার করার চেষ্টা করছেন তার মতো করে বিভিন্ন ভাবে আমরা দেখেছি যখন কোনো রিপোর্ট আসে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই মার্কিন প্রশাসনের নলেজে আছে, তারা নিশ্চয়ই সময় মতোই এই বিষয়গুলো ব্যাখ্যা চাইবেন বা তাদের পদক্ষেপ নেবেন। তো যারা মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আপনাকে আবারও পাবো, আবার অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠানটি শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন।
আমরা বর্তমান চলমান বাংলাদেশের বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের